এই ঢাকা শহরে হুটহাট এই যে বিপদ তৈরি হয় মাঝে মাঝে, সে বড় ভয়ঙ্কর। ভেবে দেখেন, এই যে মগবাজারে যারা রাস্তায় গাড়িতে বসেছিল, বাড়ি থেকে বের হয়েছে নিজের গাড়ি, শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি, নিরাপদে বাসায় ফিরে যাবে, কত কিছু প্রাণোচ্ছল সময়। কিন্তু হঠাৎ একটি ঘটনা ঘটল এবং সেই ঘটনায় তাদেরও ক্ষতি হয়ে গেল, যে ঘটনা তারা কখনো ভাবেনি। ঠিক তেমনিভাবে নিমতলী কিংবা আরও অনেক ঘটনার কথা উল্লেখ করা যাবে, যে ঘটনাতে যারা সম্পৃক্ত নয় তাদেরও ক্ষতি হয়ে গেল। তাহলে এই যে একটি দেশের রাজধানী শহরে হুটহাট বিপদ নেমে আসে, তা কি অপরিকল্পিত নগরায়নের কারণে, তা কি অসাবধানতার জন্যে, তা কি নজরদারির অভাবে, নাকি এই রাজধানীতে অনেকেই অনেক কিছু করে বসে আছেন যা অন্যদের জন্য অনেক বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে, সেগুলো কি কারো নজরদারিতে নেই? এসব বিষয় নিয়ে আসুন আজ আমরা আলোচনা করি SSRM জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। আমার আমন্ত্রিত অতিথি আজকে জনাব স্থপতি মোবাশ্বের হোসেন, তিনি নগর বিশ্লেষক আছেন। অধ্যাপক ডক্টর সারওয়ার জাহান, তিনি PRI এর পরিচালক এবং বুয়েটের সাবেক শিক্ষক আছেন। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জনাব আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক এবং LGEটির সাবেক প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ শহীদুল হাসান এই সন্ধ্যায় আমাদের সঙ্গে আছেন। আলোচনা শুরু করতে চাই স্থপতি মোবাশ্বের হোসেন, আপনাকে দিয়ে। কি মনে হচ্ছে এই হুটহাট বিপদ একে মাথায় রেখেই চলতে হবে নগরবাসীর? না দেখেন, প্রথমে একটা কথা বলে নিই, এই ঘটনাগুলি কিন্তু ঘটার পরে আমরা আলোচনা করি এবং এইটা সমাধান হওয়ার আগেই আরেকটি ঘটনা ঘটে তার চেয়ে বড়। আমি যেটা প্রায় আপনাদের টেলিভিশনে বলেছি যে আপনার যদি মাথা ব্যথা হয়, আপনার মাথা ব্যথা দূর করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে পায়ে জোরে বাড়ি দেওয়া। মাথা ব্যথার চেয়ে যাতে বেশি ব্যথা আপনার পায়ে হয়, তখন কিন্তু আপনি মাথার ব্যথা ভুলে যাবেন, পায়ের ব্যথা নিয়ে লাফালাফি করবেন। আমি এই কথাটা এই জন্যই বলছি যে প্রতিনিয়ত আজকে কত বছর ধরে এই ঘটনাটি ঘটছে, আমরা একই কথা বলছি এবং সেটির সমাধান হচ্ছে না। আমাকে একটু বুঝিয়ে বলেন তো, যে এই যে ফায়ার ব্রিগেড দুর্যোগকালীন যাদের দায়িত্ব পালন করার কথা, তাদের কোন মন্ত্রণালয়ে থাকার কথা? আজকে 15 বছর ধরে চেষ্টা করছি, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং নাইম ভাই আমাকে বহুবার বলছে যে আপনি শব্দটি উচ্চারণ করেন না, আজকে আবারও আমি বলি, ছাগলের 3য় নাম্বার বাচ্চা। ওনারা BDR দেখেন, ওনারা র্যাব দেখেন, ওনারা কি কারণে ফায়ার ব্রিগেডের ব্যাপারে মাথা ঘামাবেন? এইটাকে পরিবর্তন করার বহু রকম চেষ্টা হয়েছে, যার যে চেষ্টার সাথে আমি সরাসরি সম্পৃক্ত ছিলাম, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এনাদেরকে ছাড়তে চায় না। আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে এর আগেও দিয়েছি, আবারও দিই, যে দুর্যোগ মন্ত্রণালয় সারা বিশ্ব থেকে এই ফায়ার ব্রিগেড বা দুর্যোগ মন্ত্রণালয়ের দুর্যোগের সাথে যারা সম্পৃক্ত যেসব ব্যক্তিরা ফায়ার ব্রিগেডের মাধ্যমেই তারা কাজ করেন, তাদেরকে ভিজিট করার জন্য, তাদেরকে শর্ট ট্রেনিং দেওয়ার জন্য অসংখ্য স্কলারশিপ এবং ইয়ে আসে। আপনি দুর্যোগ মন্ত্রণালয়ে খোঁজ নিলে দেখবেন যে পিওন আর দারোয়ান বাদে বাকি সবাই যাচ্ছে, এসেই ওনারা এগ্রিকালচার মিনিস্ট্রিতে ঢুকছেন অথবা জ্বালানি মন্ত্রণালয়ে ঢুকছেন, কিন্তু দুর্যোগের ব্যাপারে তারা কোনো কাজই করছেন না। তাহলে এই প্রতিষ্ঠানটিকে যদি আমি দুর্যোগ মন্ত্রণালয়ে দিতাম, তাহলে সমস্ত স্কলারশিপ, সমস্ত ট্রেনিং, সমস্ত কনফারেন্স অ্যাটেন্ড করার সুযোগ এনারা পেতেন এবং এনারাই হতেন দুর্যোগ মন্ত্রণালয়ের মূল চাবিকাঠি। আমরা এই চাবিকাঠিকে কিছুতেই ওখানে যেতে দেবো না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় র্যাবও রাখবে, BDRও রাখবে, এই আপনার ফায়ার ব্রিগেডকেও রাখবে। যা হওয়ার তাই হচ্ছে, কারণ এনারা এমন একটি জায়গায় আছেন যেখানে থেকে সমন্বয় করা, ঢাকা শহরের এই দুর্ঘটনাগুলি ঘটছে প্রতিনিয়ত সমন্বয়ের অভাবে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কোনায় বসে থাকা একটি প্রতিষ্ঠান, তাদের পক্ষে এগুলি নিয়ে চিৎকার করা, টেবিল থাবড়ানো, কোনো মতামত জোরভাবে দেওয়ার সুযোগই তো তাদের নাই। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি সময় আছে যে আগুন কিভাবে নিভবে, আগুন নিভানো কি দরকার, কেন আগুন জ্বলছে, যাতে না জ্বলে, এই জিনিসগুলি আমরা আজকে 15 বছর থেকে, আমি আবারও বলছি 15 বছর থেকে আপনারা যদি চার্ট দেখেন, আপনার এখানে অন্তত 8 থেকে 9 বার আমি বলেছি, তাহলে একটির কি কোনো সমাধান হয়েছে? আজকে এই যে পানির অভাব, আমি গ্যাসেরটাতে আমি একটু পরে আসছি, পানির অভাব সেই ব্রিটিশ পিরিয়ডে কলকাতায়
ওয়াটার হাইড্রেন্ট চালু হয়েছিল, আজও সেই ওয়াটার হাইড্রেন্ট কাজ করে। এই পানি ফিল্টার করতে হয় না, ডিস্টিল করতে হয় না, কোনো কিছুই করতে হয় না। আজকে যদি ঢাকা শহরের অন্তত 2 সিটি কর্পোরেশনকে বাধ্য করা হতো যে তোমার এলাকায় ওয়াটার হাইড্রেন্ট তুমি বসিয়ে ফেলো, কারণ তুমি খাল উদ্ধার করবো, ওই পানিগুলি তো কাজে লাগাতে হবে। আপনারা খেয়াল করে দেখেন, কি বলে, আরটিভি টেলিভিশনে যখন আগুন লাগে তখন এই আগুন নিভানোর জন্য সোনারগাঁ হোটেলের সুইমিং পুলের পানি ব্যবহার করতে হয়েছে। অর্থাৎ পানির অভাবে যন্ত্রপাতি সবকিছু থাকার পরেও এনারা কোনো কাজ করতে পারছেন না। এই যে আপনাদের এখানে আলাপ করব, কালকে দেখবেন যে বিল্ডিং ভেঙে পড়েছে, আগুন লাগে নাই, তখন আমরা আবার বিল্ডিং নিয়ে আলাপ করবো, আগুনের পর্ব শেষ, ইঞ্জিনিয়ার সাহেবদেরকে ডাকবো, স্ট্রাকচারাল ডিজাইন কিভাবে হয়েছে এগুলো নিয়ে আলাপ করবো। আমি মনে করি ঢাকা শহরে, এবং এই ঘটনাগুলি কোথায় ঘটছে সেটিও আপনি শুরুতে একটু খুব সুন্দর কথা বলেছেন, যে শহরে আপনি রাজধানী বলেছেন, আমি আরেকটু ঘুরিয়ে বলি, যে শহরে রাষ্ট্রপতি বসবাস করে, যে শহরে প্রধানমন্ত্রী বসবাস করে, যে শহরে আর্মি, এয়ারফোর্স, নেভি কর্তা, প্রধান কর্তা বসবাস করে এবং সব মন্ত্রীরা বসবাস করে, সেক্রেটারি সাহেবরা বসবাস করে, সেই শহরের এই অবস্থা। আরেকটু ছোট্ট করে যদি বলি, সেই শহরে পৃথিবীতে একটি শহর খুঁজে বের করতে পারবেন না যেখানে লাল বাতি জ্বললে পারে পুলিশ বলেন যাও, আর সবুজ বাতি জ্বললে পারে বলেন দাঁড়াও। এবং সেই ঘটনাটি কালকে যেও আপনি দেখতে পাবেন, প্রধানমন্ত্রীর সেক্রেটারিয়েটের সামনে লাল বাতি জ্বললে পুলিশ যেতে বলে। পৃথিবীর কোনো মানুষ এই ঘটনা উপস্থাপন করতে পারে নাই, এবং আমি এটার উপরে স্টাডি করেছি। একটি রাজধানী খুঁজে বের করতে পারি নাই যেখানে এই ব্যক্তিগুলি বসবাস করা অবস্থাতে আইন অমান্য করার জন্য পুলিশ আমাকে নিয়মিত চেষ্টা করেন যে তুমি আইন অমান্য করো, লাল বাতি জ্বললেই তোমাকে যেতে হবে। খবর নিতে গেলে আপনি পাবেন যে এই বাতি আমদানির ব্যাপারে কি করা হয়েছে। জি, আমি আপনার কাছে আবারও আসবো। জনাব মোহাম্মদ শহীদুল হাসান, তাহলে এই যে দুর্ঘটনাগুলো ঘটে, এগুলো কি নাগরিকদের অবহেলা নাকি নজরদারি যারা করবেন তাদের অবহেলা? এখানে আসলে দায়ী কে? এটা আমি যদি বলি তাহলে দুইটা দিক আছে। কারণ হলো যে মুবাশশির ভাই যেটা বলতে চাচ্ছিলেন যে ফায়ার সার্ভিসটাকে আসলে দুর্যোগ মন্ত্রণালয়ে নিলে যে সুবিধাটা হতো, সেই সুবিধার যদি আমরা দেশের কথা চিন্তা করি যে কোন ডিপার্টমেন্ট থাকবে এবং কে তাদেরকে ভালো হাউজিং করবে, সুবিধা দিবে, সেই দিক থেকে দেশের কথা চিন্তা করে যদি আমরা করতে যেতাম তাহলে দুর্যোগ মন্ত্রণালয়ে এর মধ্যেই কিন্তু আমাদের চলে যাওয়ার কথা ছিল। যাই হোক, সেই প্রসঙ্গ আমি স্থগিত রাখি আপাতত। আপনি যে প্রশ্নটা করেছিলেন যে আসলে ফায়ার সার্ভিসের কাজ কিন্তু আগুন লাগলে নিভানো, এটার থেকেও বড় কাজ হচ্ছে আগুন যেন না লাগে এর যে প্রিভেনশন মেথডটা। এবং প্রথমে যে আমরা যে প্রিভেনশনটাকে আমরা যেটা দৃষ্টিগোচর হয় না, সেখানে আমাদেরকে বেশি যদি আমরা মনোনিবেশ করি এবং আমাদের দায়িত্ব পালন করি, তাহলে দেখা যাবে যে আমরা এই আগুনগুলাকে আমরা নিভাতে পারছি। আজকের যে দুর্ঘটনাটাতে আমাদের যে প্রাণহানি হলো, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই বলছি, তাদের এরকম ধরনের প্রাণ হানি হচ্ছে এবং তাদের কাছে আমাদের জবাবদিহিতা আসলে বুঝতে পারছি না। তো আমাদের তো আসলে সেরকম কোনো যুক্তি নাই যে কেন এরকম ভাবে মারা যাবে, অকালে জীবন ঝরে পড়বে। তো এখানে যে জিনিসটা ঘটেছে, এটাকে কিভাবে প্রতিরোধ করা যেত বা আমাদের প্রতিবন্ধ কিভাবে প্রিকশন নেওয়া যেত, সেটা যদি আলোচনা করি তাহলে বোঝা যাবে যে আসলে ফায়ার ডিপার্টমেন্টেরও কাজ আছে এবং অন্যান্য ডিপার্টমেন্টের সাথে জড়িত। কারণ এই আমরা কিন্তু আগুনের কথা আমরা সবাই জানি, ছোট থেকে বড় বৃদ্ধ মানুষও জানেন যে আগুনে মৃত্যু ঘটে, কিন্তু এখানে কিন্তু ঘটনাটা যে ঘটে গেল, এখানে কিন্তু আগুনের ঘটনা ঘটে নাই। ঠিক এই ঘটনাটাই কিন্তু মনে আছে আপনার যে তল্লাপাড়া নারায়ণগঞ্জে মসজিদে ঘটনাটা ঘটেছিল। আমার অভিজ্ঞতা থেকে আমি বলি যে 2010 সালে অর্কিড প্লাজা বলে একটা হোটেল, 10 তলা হোটেল, যেটা জোনাকিস নাম হলের জাস্ট অপোজিটে, সেখানে একজন বিদেশি নাগরিক ছিলেন এবং তিনি মারা গিয়েছিলেন ঠিক এই একটা কারণে যে গ্যাসের। আমি ওখানে যখন দেখলাম তখন সেই রুমটাতে দেখা গেল যে গ্লাসের জানলা ছিল, সেখান থেকে তার সোফাটা ধামাকার চোটে, এই সোফাটা প্রায় জোনাকিস নাম হলের রাস্তাতে প্রায় 20 গজ দূরে যে পড়ে আছে এবং ফার্নিচার গুলা সব ছড়িয়ে আছে। তো এখানে বিরাট মনে হলো একটা বোমা হয়েছে, কিন্তু আমরা যেটা ঘটনা ঘটে তদন্ত করে দেখলাম যে সেখানে গ্যাসের লাইন এবং সোয়ারেজ লাইন একত্রিত হয়ে তার টয়লেট থেকে সেই গ্যাস নির্গত হয়েছিল রুমে,
এবং আমরা ওখানে অ্যাস্ট্রিও পেলাম, সেখানে তার লাইটারও পেলাম, এবং সম্ভবত সে লাইটার দিয়ে যখন ম্যাচেসটা তার সিগারেট জ্বালাতে গিয়েছিল, তখন এই পুরা ঘরের ভিতরে যে গ্যাসটা ছিল সেটা বিরাট বিস্ফোরণ ঘটে মারা গিয়েছিল। ঠিক এরকম ঘটনা কিন্তু আরো অনেক ঘটনা ঘটেছে। উত্তরাতে একটা আপনারা মনে আছে কিনা, যে একটা পরিবারে কিচেন ফায়ার থেকে, মানে রান্নাঘর থেকে গ্যাস জমে গিয়েছিল এবং সেই ভদ্র মহিলা তার বাচ্চাকে নিয়ে বার হতে পারেন নাই। সেটা হলো কি যে উনি যখন লাইট জ্বালাতে গিয়েছিলেন তখনই এই বিস্ফোরণটা ঘটেছে। তা আজকে যে ঘটনা, গতকালকে যে ঘটনাটা ঘটলো, সেটা আমরা যেটুকু বুঝলাম এবং সমস্ত তথ্য যে জোগাড় করে যেটা বোঝা গেল, যে এখানেও গ্যাসের মজুদ করা ছিল, যেখানে একটা স্পার্ক হয়তো বা সন্ধ্যার সময়, কারণ তখন তো প্রায় 7:30, কারণ ফায়ার সার্ভিস ঘটনা সংবাদটা পায় 7:34-এ। তার মানে এই সন্ধ্যার সময় কেউ ওখানে হয় সিগারেট জ্বালিয়েছিল কিংবা চুলা জ্বালাবার জন্য কোনো কিছু একটা করেছিল। কিন্তু এখানে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি কনসার্ন, যে ওখানে গ্যাসের যে মজুদ করা ছিল, এই গ্যাসটা তাদের সিলিন্ডার লিক করে হয়েছিল নাকি কোনো অবৈধ গ্যাস লাইনও সেখানে আছে, সেটা অনুসন্ধান করে দেখার বিষয়। কিন্তু গ্যাসের যে মজুদ করা ছিল, এটা প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস এটাকে মনে করছে। জি। এটা মনে করার যে যুক্তি আছে, সেটা জি, ব্রিগেডিয়ার জেনারেল জনাব আবুল মোহাম্মদ শহীদুল, আমি আপনার কাছে আসব। আপনি যেসব যে কথাগুলো বললেন সেখানে একটি বিষয় আছে ভয়ের। জনাব মোহাম্মদ শহীদুল হাসান, সেই ভয়ের বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করি, যে এই গ্যাস জমে থাকা বা বিস্ফোরণের মতো পরিস্থিতি কারো ঘরে হয়ে থাকা, সেটি তো আশেপাশের ঘরের বা প্রতিবেশীদের জানার কোনো উপায় নেই। কিন্তু যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন শত সচেতন থেকে সেই প্রতিবেশীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের নিরাপত্তার জন্য কি রাষ্ট্রের কিছু করার নেই? অবশ্যই। আসলে তো আপনার রাষ্ট্রের করা আছে, সমাজের করা আছে, এবং যে প্রত্যেকের নিজস্ব সচেতনতার একটা ব্যাপার আছে। কারণ এই ঘটনাগুলো কিন্তু আমরা রিপিটেডলি ঘটতে দেখছি। এবং এই এই কালকের যে ঘটনাটা যেটা ঘটেছে, এটাকে সিলিন্ডারের গ্যাসটা আমাদের লাইনের গ্যাস, সেটা হয়তো তদন্তে বেরিয়ে আসবে। বাট যে জিনিসটা এস্টাবলিশ হয়েছে যে এটা গ্যাস গ্যাস একটা জায়গায় মজুদ হয়েছে এবং সেখানে একটা যে কোনো ধরনের স্পার্ক ঘটে একটা বিস্ফোরণ ঘটেছে, এটা কিন্তু মোটামুটি নিশ্চিত। এখন সেই চোরাই লাইনের থেকে আসুক বা নর্মাল গ্যাসের লাইনের থেকে আসুক বা সিলিন্ডারের থেকে আসুক, এটা ঘটেছে। আবার এই জিনিসটা কিন্তু প্রথম হচ্ছে একটা সচেতনতার ব্যাপার আছে, আর একটা আছে তদারকির ব্যাপার আছে। যেমন যেমন সচেতনতার ব্যাপারটা যেখানে জড়িত, সেখানে ধরুন বাসা বাড়িতে যে আপনার এই যে গ্যাসের লাইনটা থাকে, বিশেষ করে শীতকালে এই প্রবলেম হয়, সমস্ত জানলা দরজা বন্ধ থাকে, বা যারা এসি ইউজ করে তারা যখন গ্যাসের আবার হয় কি, আমাদের গ্যাসের ফিক্সড রেট থাকার কারণে মানুষের কাপড়ও শুকায় কিন্তু আসছে। তো ওই কারণে মান্থলি বিল টু ফিক্স, সেই কারণে ভিজা কাপড়ও শুকায়। এখন ওই গ্যাস যেটা বিল্ড আপ হয়ে যায় এবং তখন জানলা দরজা খোলা না থাকলে বেরিয়ে যেতে পারে না, তখন এই উত্তরা যে ঘটনা ঘটেছিল ঠিক একইভাবে এরকম। এটা হচ্ছে সচেতনতার ব্যাপার। আর একটা হচ্ছে যে আমাদের যে সমস্ত এই যেমন এই যে গতকালকে যে মগবাজারে ওয়্যারলেস মোড়ে যে বিল্ডিংটাতে দুর্ঘটনাটা ঘটেছে, এখানে একটা ছোট বিল্ডিং এ অনেকগুলো প্রতিষ্ঠান, কমার্শিয়াল প্রতিষ্ঠান রয়েছে। ওখানে একটা শর্মা হাউস থেকে, যেখানে খাবারের দোকান, সেখান থেকে এই ঘটনাটা ঘটছে বলে ধারণা করা হচ্ছে, অথবা যে বেঙ্গল মিট হাউস যে দোকানটা আছে ওখান থেকে ঘটছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু শর্মা হাউসের খাবার দোকান, ওখানে তো খাবার তৈরি করতেছে, বানাচ্ছে ন্যাচারালি। এখন এখানে এই যে এতগুলো সিলিন্ডার রাখা হয়েছে, কানেকশন হয়েছে, এইটা তাদের তদারকি করার দরকার। এই ভবনে এটা সেফটি মেজার নেওয়া আছে কিনা, এটা প্রপার মানে কানেকশন গুলো ঠিক আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদের যাদের তদারকি করার কথা, তারা কিন্তু নিয়মিত তদারক করেন। এবং এই সেফটি মেজার গুলো, এটা কিন্তু আমাদের কমন একটা মানে নেগলিজেন্স আমি বলবো, যে সমস্ত এজেন্সির দায়িত্ব আছে সেগুলো তাদের তদারকিকারীদের দায়িত্ব রয়েছে। আবার যারা ব্যবহারকারী তাদেরও একটা দায়িত্ব রয়েছে, যে তারা কার বেশি দায়িত্ব? যিনি ব্যবহারকারী তার, নাকি যিনি নিয়ন্ত্রক সংস্থা তার দায়িত্ব কার বেশি? না, এখানে দুইজনের, নিয়ন্ত্রণ সংস্থা এবং ব্যবহারকারী দুজনই আমি মনে করি দায়িত্ব আছে। কারণ নিয়ন্ত্রণকারী সংস্থার দায়িত্ব হলে তো তারা সার্টেন ইন্টারভেলে এটা চেক করবে যে যথাযথভাবে এই কানেকশনটা বা এই সিলিন্ডার গুলা প্রপার সেফটি মেজার নিয়ে ব্যবহৃত হচ্ছে কিনা। আর যে ব্যবহার করছে
তারও তো একটা ডেফিনেটলি দায়িত্ব আছে যে এই যে জিনিসটা ব্যবহার করতেছে এইটা প্রপার সেফটি মেজার আছে কিনা, প্রপারলি ইউজ হচ্ছে কিনা এটা আছে। এবং আশেপাশের লোকের আসলে তো তারা তো অসহায়, তার তো আমি পাশের বাড়ির রুমের ভিতরে কি হচ্ছে আমার তো তার দেখার কোনো রাইট নাই, কিন্তু যখন সেখানে একটা বিস্ফোরণ হবে আমি তো ক্ষতিগ্রস্ত হবো। এবং এটার দায়িত্ব রাষ্ট্রের ঘাড়েই পড়ে, তদারকিকারী। তার মানে বেশি দায়িত্ব কিন্তু যদিও প্যারালাল দায়িত্ব, কিন্তু বেশি দায়িত্ব পড়তেছে আপনার রেগুলেটর, যাদের তদারক করার কথা তারা যদি সঠিকভাবে তদারক করে তাহলে আবার যে ব্যবহারকারী সে কিন্তু নিয়মিতই সচেতন হয়। যদি বাড়ির সামনে যদি আপনার সিকিউরিটি গার্ড থাকে বলে তো চোর চিন্তা করে যে সামনে দিয়ে ঢুকবো না পিছন দিয়ে ঢুকবো। এখন যদি আপনি দেখেন যে না, তদারক নাই এবং এটা ম্যানেজ করে যে কোনো কিছু করা সম্ভব, তখন যেমন এটা ঘটতেই পারে, এটা এবং এটা ঘটাতে স্বাভাবিক। আর আরেকটা আছে যে এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরির সময় এই যেমন আগে যেমন এই সিলিন্ডার গ্যাস ছিল না, এখন যেমন নর্মাল যে পাইপ লাইনের যে গ্যাসের আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, সিলিন্ডার গ্যাসের ব্যবহার বাড়ছে। এটাও কিন্তু ব্যবহারের সেফটি মেজার্স গুলা সঠিকভাবে না নেওয়া হলে পরে কানেকশন লুজ থাকলে এমনি সিলিন্ডার এক্সপ্লোশন হতে পারে। যেমন সিলিন্ডারের মুখে যে রেগুলেটর থাকে, অনেক সময় রেগুলেটর যদি লুজ থাকে আর আপনি যখন যদি গ্যাস জ্বালাইতে যান তখন দেখা যাবে যে সরাসরি সিলিন্ডারের মুখে আগুন ধরে যে ওখানে একটা এক্সপ্লোশন ঘটতে পারে। আচ্ছা, যে আমি আপনার কাছে আবার আসবো, আপনার কথা সূত্র ধরে আমি একটু জনাব অধ্যাপক ডক্টর সরোয়ার জাহানের কাছে যেতে চাই। যে তাহলে অধ্যাপক ডক্টর সরোয়ার জাহান, এই যে হুটহাট এসব ঘটনাগুলো ঘটছে, এর সঙ্গে কি অদূরদর্শী নগরায়নের কোনো সম্পর্ক আপনি দেখতে পান? হ্যাঁ, নিশ্চয়ই এর সাথে তো এটা সম্পর্কযুক্ত। তবে শুধু অদূরদর্শী নগরায়ন নয়, সেটা আরো অনেক কিছু জড়িত। এটা আমরা যেটা দেখলাম এটা দরুন, কিন্তু কথাটা হচ্ছে যে এই দুর্ঘটনা তো ঘটতেই পারে। যেমন ধরেন ইউএস এর মায়ামিতে একটা দুর্ঘটনা ঘটছে, আপনারা দেখেছেন। কিন্তু কথাটা হচ্ছে দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু কথাটা হচ্ছে এই দুর্ঘটনা ঘটার পরে আমরা কি সতর্ক হচ্ছি? আমরা কি এটার থেকে কোনো লেসন নিচ্ছি? এবং লেসন নিয়ে আমরা কি এটা যাতে প্রতিরোধ করা যায়, ভবিষ্যতে যাতে না ঘটে, না তার জন্য কি আমরা কোনো ব্যবস্থা নিচ্ছি? তো এইসব জায়গায় আমাদের দেখার দরকার আছে। কারণ একটা বিষয় আমি জোর দিতে চাই, সেটা হচ্ছে ঢাকার কথা চিন্তা করেন। ইটস এ হিউজ সিটি। এখানে প্রায় এখন 2 কোটি লোক। আমরা যদি গ্রেটার ঢাকা ধরি তো অনেক দেশ, সেখানে 2 কোটি লোক। কিন্তু কথাটা হচ্ছে এই যে এত বড় শহর আমরা বানালাম, আমরা এটা কিন্তু ধরেন যে 50 বছর আগে আমরা যখন শেষের দিকে 60s আর্লি 60s তখন কি ছিল? এই 6-7 লক্ষ লোক ছিল, খুব বেশি হলে 8-9। সেটা এখন 2 কোটিতে। এই যে এটা বড় হলো, অর্গানিক বড় হতে হতে এমন একটা পর্যায়ে পৌঁছলো। কিন্তু এটা যখন বড় হচ্ছে, কিন্তু আমরা এটা বড় হওয়ার সাথে সাথে কি সমস্যা হতে পারে, এই যে এত লোক এখানে আসছে তাদের কি প্রয়োজন, মানে একটা এটা তো শুধু আপনার আমরা যেটা করছি সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ, কিন্তু প্রোঅ্যাক্টিভ না হলে, যেমন ধরেন একটা বাচ্চা ছেলে সে যখন বড় হয় সবসময় কিন্তু যখন আমরা প্রোঅ্যাক্টিভ তাকে কিভাবে কোথায় নিয়ে যেতে চাই, কোন পর্যন্ত মানে কিভাবে তাকে মানুষ করতে চাই, কোথায় পড়াতে চাই বা এই ধরনের বিভিন্ন বিষয়গুলো যখন আমরা আগে থেকে চিন্তা করি, পরিকল্পনা করি, তাহলে দেখা যাবে যে সে ঠিক জায়গায় পৌঁছে। কিন্তু আমরা যেটা করছি যে এই শহরটাকে বড় হতে দিচ্ছি, হ্যাঁ হবেই, কারণ এটা একটা দেশের রাজধানী। কিন্তু এটা কতটুকু বড় হবে যদি আমরা বড় করতে না চাই, তাহলে কি করতে হবে সেগুলো কিন্তু আমরা চিন্তা করছি না। আমরা ডেনসিটি, যেমন এই ঢাকা শহরে এত ডেনসিটি বেশি, পৃথিবীর কোথাও এত কিন্তু হাই ডেনসিটি নাই। এখন প্রশ্নটা হচ্ছে যে এত যে ডেনসিটি, সেই ডেনসিটির সাথে সাথে কিন্তু আপনি যখন ডেনসিটি বাড়াচ্ছেন, যখন বড় বড় বিল্ডিং করছেন, তখন ওখানে অনেক লোক, হাজার হাজার লোক বাস করছে, হাজার হাজার লোকের বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আছে, ওগুলা কিভাবে আপনি ম্যানেজ করেন? কাজেই এই জিনিসগুলো কিন্তু আমরা কখনোই খতিয়ে দেখি না। আমরা যেটা করি যেটা সবসময় বলছি যে রিঅ্যাক্টিভ, পপুলেশন বাড়লে সমস্যা কি হচ্ছে, সমস্যাটা তারপর আবার সেই সমস্যার সমাধানের চেষ্টা করছি। এভাবে এর ফলে যেটা হয়েছে যে আমরা একটা বড় শহরের প্রাতিষ্ঠানিক কাঠামো কি হওয়া উচিত সেটার দিকে আমরা কখনো নজর দিই।
অর্থাৎ আমরা রিসার্চে গবেষণায় দেখা গেছে যে দুনিয়াতে, পৃথিবীতে সেই সব শহরই সবচেয়ে বেশি লিভেবল যেই শহরগুলোর প্রাতিষ্ঠানিক কাঠামো, অর্থাৎ এটা ম্যানেজমেন্ট করার জন্য যেটা দরকার, সেই প্রাতিষ্ঠানিক কাঠামো যত ভালো শহরগুলো তত বেশি লিভেবল। এখন আমাদের এখানে আমরা যেটা দেখলাম আর কি, এটা কিন্তু জাস্ট বলতে গেলে কোনো সিস্টেমেটিক কাঠামোর মধ্যে পড়ে না আমাদের যে ঢাকা শহরের ম্যানেজমেন্ট, যার ফলে আমি এই যে এখানে এত স্থাপনা গড়ে উঠছে, ছোট ছোট দোকানপাট হচ্ছে, সেখানে ইউজ হচ্ছে, সেখানে আপনার এই যে হ্যাজার্ডের যে ইয়েগুলো, বিষয়গুলো, যেখানে আপনার গ্যাসের বিভিন্ন ধরনের সিস্টেম, যেটা আপনার এলএনজি বা এমনি ন্যাচারাল গ্যাসের যে পাইপলাইন, এত রকম, ইভেন ইলেকট্রিক সিস্টেম এখন অনেক জায়গায় চালু হচ্ছে। এই যে এত কিছু এখানে হচ্ছে, এগুলো কিন্তু সবকিছুই দুর্ঘটনার জন্ম দিতে পারে। ফলে হচ্ছে কি আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামো বলতে গেলে ভেঙে পড়েছে, আমরা কোনোটাই নজরে রাখতে পারছি না, আমরা এই শহরটা খালি বড়ই হতে দিচ্ছি, এবং এর কারণে আমাদের যত সমস্যা। জি, প্রফেসর সরওয়ার জাহান, অনেক ধন্যবাদ। আমাদের একটা বিরতি নিতে হবে, তবে তার আগে আমি জনাব স্থপতি মুবাশশির হোসেনকে আরো একবার শুনতে চাই যে তাহলে প্রফেসর সরওয়ার জাহান যে কথা বললেন সেটিতে আরো ভয় ধরিয়ে দিচ্ছে। এমন দুর্ঘটনা কি তাহলে ঘটতেই থাকবে এই অপরিকল্পনার কারণে? আপনি কি বিরতির পর না এখনই বলবেন? এখন একটু শুনি, তারপর আমরা বিরতিতে যাব। আপনি না, ভয় 2 মিনিট সময় পাবেন। আপনার আজ থেকে 20 বছর আগে ব্যাংকের থেকে 5 লাখ টাকার লোন স্যাংশন হওয়ার পর আপনি টাকা নিতে গেলে ঢাকায় আসতে হতো। অন্তত ওইগুলি একটু শিফট করা হয়েছে। ঢাকা শহরে সমস্ত কিছু ঢাকা কেন্দ্রিক অর্থাৎ সমস্ত কিছু প্রধানমন্ত্রী কেন্দ্রিক। আপনি যে কোনো সরকারি দলের সরকারি নেতা যার কথাই বলবেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা বলেছেন, অর্থাৎ উনি যদি না বলেন তাহলে সেই কাজটি হবে না, উনি যদি না বলেন সেই কাজ কারো করার কথা না। এই যে এত মন্ত্রী, এত সেক্রেটারি, তারা নিজেরা কোনো কিছুই কি করার নাই? আমার কাছে খুবই কষ্ট লাগে যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বলছেন আমাকে ছাড়া আমার দলের প্রত্যেককে কেনা যায়। আপনি কি বলতে পারেন যে আওয়ামী লীগের একজন লোক টেবিল থাপড় দিয়ে বলেছে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী কিনতে পারবেন না? এটা হলো রাজনৈতিক অবস্থা। এই রাজনৈতিক অবস্থার কারণেই কিন্তু সমস্ত কিছু ঢাকা কেন্দ্রিক হচ্ছে। আপনারা কত সহজে এই জিনিসটি করা যায়। আপনার এখানে আমি বলেছি যে কলকাতার মতন জায়গায় দিনের জনসংখ্যা রাতের জনসংখ্যার দ্বিগুণ কিভাবে সম্ভব হয়েছে? ধরেন ঢাকাতে 2 কোটি লোকই আসা দরকার, কিন্তু থাকার জন্য যদি আমি বলি ঢাকাতে ম্যাক্সিমাম 70 লক্ষ লোক থাকবে, তাহলে আমাকে কি করতে হবে? 1 থেকে 1.5 কোটি লোক যেন সারাদিনে আসতে পারে, তাদের যাতায়াত ব্যবস্থা খুব সুন্দর করতে হবে। এবং সৃষ্টিকর্তা বা প্রকৃতি বাংলাদেশকে যে ঐশ্বর্য দিয়েছে, ঢাকা বাংলাদেশের কেন্দ্রবিন্দুতে, এবং ঢাকা কানেক্টেড বাই 5 রিভার্স, এবং কোন দিকেই 400 কিলোমিটারের বেশি দূরত্ব না। তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি 2 ঘন্টার ভিতরে ঢাকায় এসে পৌঁছাতে পারেন। যদি এই সুযোগটি দেন, বাংলাদেশের মানুষ কত ঘরমুখী তার সবচেয়ে বড় প্রমাণ। মৃত্যুর যন্ত্রণা নিয়েও মানুষ 2 ঈদে তার বাড়িতে যায় 3 দিন থাকার জন্য। তাহলে আমি যদি তাকে প্রতিদিন তার বাড়ি থেকে ঢাকায় অফিস করার সুযোগ করে দেই, তাহলে তো ঢাকার জনসংখ্যা অটোমেটিক্যালি কমে যাবে, 50-60 লাখ চলে আসবে। কারণ মানুষ তার বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় ঐশ্বর্য হলো সে তার জন্মস্থানে থাকতে চায়, যেখানে সে পড়াশোনা করেছে সেখানে থাকতে চায়। আমরা সেই সুযোগটি দিচ্ছি না। সবকিছু আমার ঢাকায় করতে হবে, ঢাকায় দিতে হবে। আমার যাতায়াত ব্যবস্থার উন্নয়ন করি নাই। নদী সবচেয়ে পৃথিবীর ভিতরে সবচেয়ে সহজলভ্য এবং উন্নত দেশে যদি আপনি দেখেন, রাস্তার উপর দিয়ে আর্টিফিশিয়াল নদী নিয়ে যাওয়া হচ্ছে, কারণ বড় বড় স্টিমার ওই আর্টিফিশিয়াল ফ্লাইওভারের মতন আর্টিফিশিয়াল রিভারে যাতায়াত করলে 2টি জিনিস, রিভারে যাতায়াত করলে ব্যয় সবচেয়ে কম, রাস্তা মেনটেন করতে হয় না, আর অ্যাক্সিডেন্ট হচ্ছে পৃথিবীর ভিতরে সবচেয়ে কম জলযানে। এই জিনিসগুলি যদি আমরা সৃষ্টিকর্তা বাংলাদেশকে এই ঐশ্বর্যগুলি একেবারে
ডেকে দিয়ে দিয়েছে, আমরা সেগুলি কোনোটাই ব্যবহার করছি না। আমাদের প্রত্যেকটা নদীর ব্যাক, আমাদের বাড়ির পিছন দিক হচ্ছে নদী, আর পৃথিবীর সব জায়গায় হচ্ছে বাড়ির সামনের দিক হচ্ছে নদী। এই যে এই জায়গাগুলি সরকার তো এই পরিবর্তনগুলি নিয়ে আসতে পারেন, কেন না যাতায়াত ব্যবস্থা কলকাতার মতন আমরা করতে পারি না? তাহলে কলকাতার মতন করলে পারি। আমি ওই যে একটা বিরতির সময় হয়ে গেল, সাহেব যে কথাটা বললেন, অর্ধেক লোক তো প্রতিদিনই তার বাড়িতে চলে যেত, তাহলে তো ঢাকার উপরে চাপ অসম্ভব কমতো, অনেক বাড়ি ঘর কমতো। অনেক ধন্যবাদ স্থপতি মুবাশির হোসেন। একটা বিরতির সময় হয়ে গেল, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পর আরো বিশ্লেষণ আছে, আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক। আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, আপনাকে দিয়ে এই পর্ব শুরু করি। তাহলে রাজধানী বেড়েছে, লোক সমাগমও বেড়েছে, নানা রকম স্থাপনাও তৈরি হয়েছে, কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে এই মুহূর্তে এখন আমাদের কি করা প্রয়োজন? আপনার জন্য 2 মিনিট। ডক্টর সারওয়ার জাহান যেটা বলেছিলেন যে আমাদের লিভেবল শহর হিসেবে যদি আমরা পৃথিবীর সাথে তুলনা করি, তাহলে এবার আমাদের চতুর্থ স্থানে আমরা সর্বনিম্নে যে পৌঁছেছি, মানে চতুর্থ স্থান। এটা খুব দুঃখজনক। তবে একটা জিনিস হলো যে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা জিনিসের একটা লাইফ আছে। একটা বিল্ডিং এর একটা লাইফ আছে, যা এতদিন পরে বিল্ডিংটা নষ্ট হবে। তার তিতাস গ্যাসের এই লাইনগুলা যে কত পুরনো হয়েছে, এবং এইটা আমরা এখন কিন্তু এই ঘটনাগুলো যদি আমরা যে পর্যালোচনা করি, ঢাকা শহরে প্রায় 8টা ঘটনা গ্যাসের লাইনে আগুন লেগে, যে 8টা ঘটনা আমি নোট করেছি। এবং সর্বশেষ হয়েছে যদি মনে পড়ে যে ইউই এমবাসি যেটা গুলশানে, সেটা এই জানুয়ারি মাসে এই গ্যাসের থেকে বিস্ফোরণ ঘটলো। এবং যেখানে গ্যাসের ঘটনা ঘটছে সেখানে আমরা দেখছি যে গ্যাস এবং এসির একটা সংযোগ রয়েছে। এসিতে হয় কি যে রুম বন্ধ রাখা হয়, ঠিক এই জিনিসটা শর্মা হাউস এবং যে বেঙ্গল মিটের দুইটাতেই কিন্তু এসি যুক্ত ছিল এবং তাদের দরজা সব বন্ধ ছিল, যার ফলে গ্যাস নির্গত হলেও এটা পার হতে পারছিল না এবং প্রচুর গ্যাস এখানে সমাগম হয়েছিল। এটাই সত্য। তাহলে এই যে আমাদের তাহলে এসি এবং গ্যাসের সাথে একটা সমন্বয় আছে, তাই এই জিনিসটাকে করতে হলে তাহলে আমাদেরকে এখানে আলাদা একটা ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত হলো যে যেটার কথা বলছিলাম যে গ্যাস লাইনের একটা বয়স, এখন তিতাস গ্যাসের ব্যাপারে একদম ঢালাও ভাবে পুরো ঢাকা শহরকে যদি বাঁচাতে হয়, এখনই প্রয়োজন যে সেক্টর অনুযায়ী প্রত্যেকটা গ্যাস লাইন চেক করা, এবং চেক করলে হবে না, বদলাতে হবে। কারণ অনেক জায়গাতে কিছুদিন আগে এমডি তিতাস গ্যাসের বোধহয় কমপ্লেন ছিলেন যে কোন রাস্তা থেকে নির্গত হচ্ছে গ্যাস, এবং সেখানে সবাই গন্ধ পাচ্ছে, পানিতে দেখা যাচ্ছে বুদবুদ হচ্ছে। আমরা অসহায় কেন? আমাদেরকে তো মেইনটেনেন্স করতে হবে। খালি নতুন আমরা ডেভেলপ করতে যাব শহরকে, আমরা আধুনিকায়ন করতে যাচ্ছি, দেখভাল করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে জনাব মোহাম্মদ শহীদুল হাসান, আপনার জন্য 2 মিনিট সময়। তাহলে এখন কি করা উচিত, আমাদের অগ্রাধিকার কি হওয়া উচিত? অগ্রাধিকার হওয়া উচিত দুটো। একটা হচ্ছে যে এক্সিস্টিং যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে, প্লাস অল ইউটিলিটি লাইন আছে, বিশেষ করে শুধু গ্যাসের লাইনের সাথে যুক্ত না, বিদ্যুৎ লাইনে ওটা একই সঙ্গে হাতে নিতে হবে, কারণ একটার সাথে ইন্টার রিলেটেড। সেই জিনিস সেইগুলো পুরোপুরি চেক করে এটা সেফটি মেজার গুলো যেগুলো নেওয়া নাই সেগুলো নিতে হবে এবং নিয়মিত তদারকি জোরদার করতে হবে, যেটাকে আমরা মানে সুশাসনের অঙ্গ হিসেবে দেখতে চাই। আর একটা হচ্ছে যে নতুন যে আপনার যে ইয়েগুলো পরিকল্পনাগুলো করা হবে, সেটাতে যাতে অ্যাডাকুয়েট সেফটি মেজার থাকে এবং ভালো কোয়ালিটির জিনিস ইউজ করা হয়। এবং অন দ্য টপ অফ এভরিথিং একটা হলো সচেতনতা, আর একটা হলো পাশাপাশি আপনার যাদের দেখার দায়িত্ব, তারা যদি নিয়মিত তদারকি করে দেখে, তাহলে এটা অনেকাংশে এটা কমে যাবে। কারণ এখন যেমন ধরেন ঢাকা শহরে যে টেলিফোনের যে এই যে ডিশের লাইন সরিয়ে ফেলবে বলা হচ্ছে, এখনো সরে নাই, যে মাকড়সার জালের মতো আছে। এই যে দুটোতে কিন্তু আবার বিদ্যুতের লাইনও আছে। তো বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু এই সমস্ত জায়গা থেকে ঘটে থাকে। এই জিনিসগুলোকে যদি ক্লিন করে একটা মানে সুস্থ এবং সুস্থ নগরীর পর্যায়ে থেকে নিয়ে না আসা যায়, একটা হলো যে পুরনো গুলোকে আপনার রিফারবিশ করতে হবে, রিচেক করতে হবে, তারপরে পরিবর্তন করতে হবে। আর একটা হচ্ছে যে নতুন গুলোকে প্রপারলি করতে হবে। আর একটা হলো রেগুলেটরের
ফাংশনটা প্রপারলি করতে হবে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর সরওয়ার জাহান। আপনার কি পরামর্শ থাকবে এখন নীতি নির্ধারকদের জন্য? আপনার জন্য 2 মিনিট। আসলে আমি তো অনেক কিছুই বলতে পারি যে এটা করতে হবে, ওটা করতে হবে, 50টা 100টা লিস্টে দিতে পারি, কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে এগুলো কে করবে, কিভাবে করবে, এবং অনেকটা এর উপরে ডিপেন্ড। এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে এই যে আমাদের শহর যেভাবে হচ্ছে, যেই দুর্ঘটনাগুলো ঘটছে, এগুলো যদি এটা কখনো কখনো ঘটতে পারে, কিন্তু এটাকে যদি নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে পুরো সিস্টেমটাকে, পুরো শহরের নগরের সিস্টেমটাকে উপরে দিতে হবে। অর্থাৎ দেখতে হবে যে আমাদের যেমন এই যে পুরো শহরটা একক কর্তৃপক্ষের আন্ডারে দিয়ে আসতে হবে। একক কর্তৃপক্ষ মানে এটা না যে তার হাতে সব, তারপরে সেই কর্তৃপক্ষ এটাকে কোঅর্ডিনেট করবে, কিন্তু ক্ষমতা একেবারে লোয়েস্ট লেভেল পর্যন্ত ডিসেন্ট্রালাইজ করবে। অর্থাৎ আমাদের এই যে ওয়ার্ড আছে, এই 100টা ওয়ার্ড, এখন আমাদের এখানে অন্তত দরকার 200-300টা ওয়ার্ড, অর্থাৎ 50,000 লোকের জন্য সে ধরি আমি একটা ওয়ার্ড দিই, তাহলে এই ওয়ার্ডগুলোতে যারা প্রেসিডেন্ট থাকবেন তাদের কিওয়ার্ড থাকবে, তাদের রিসোর্স থাকবে, তাদের বলা থাকবে তাদেরকে এই কাজগুলো করতে হবে, এর মধ্যে সবকিছু থাকবে, এবং এইভাবে পুরো সিস্টেমটাকে ওভারঅল করে নজরদারি জোরদারের কথা বলছেন আপনি। অনেক অনেক ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের একদম শেষ দিকে আছি। আমি জনাব স্থপতি মোবাশ্বের হোসেনের কথা শুনে ইতি টানবো। আপনার জন্য 2 মিনিট। আপনি নিজেকে একটু কাইন্ডলি আনমিউট করে নিন। সবচেয়ে বড় কথা যেটা আমি বলতে চাই, সেটা প্রতিনিয়ত বলছি, সমন্বয়হীনতা ঢাকা শহরের সবচেয়ে মারাত্মক অবস্থা। যেমন ধরেন, আমি একটা কথাই যদি বলি যে অকুপেন্সি সার্টিফিকেট প্রত্যেকটি বিল্ডিং এ নেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ আপনি অকুপেন্সি সার্টিফিকেট না নিলে বিদ্যুৎ কানেকশন, পানির কানেকশন, গ্যাস কানেকশন কিছুই পাবেন না। কিন্তু এই মন্ত্রণালয় কিন্তু আবার পূর্ত মন্ত্রণালয়ের আন্ডারে না, 3 মন্ত্রণালয়ের আন্ডারে। ওনারা বলছেন যে আমাদের কারো কাছে অনুমতি নিতে হবে না, আমার কাছে কেউ ইলেকট্রিসিটি চাইলে আমি দেব, কারো বাধা দেওয়ার কোনো রাইট নাই। গ্যাসও এই একই অবস্থা, অর্থাৎ আপনি চাইলে পারে আপনাকে দেবে। এই জিনিসটাকে যদি এক জায়গায় নিয়ে আসতে চাই, যেটা সরওয়ার জাহান সুন্দরভাবে বলছেন, আমরা বারবার বলছি নগর সরকারের বিকল্প নাই। নগর সরকার জনগণের প্রতিনিধি, অর্থাৎ অভিযোগ করার অন্তত 5 বছরের জন্য একটি স্থান আছে, এবং ওয়ার্ড গুলিকে তৈরি করতে হবে এগুলির তথ্য সমৃদ্ধ করে, এবং ওয়ার্ডের আন্ডারেই মানুষজন থাকবে, ভলেন্টিয়ার থাকবে, যারা প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ, এবং দে উইল বি ট্রেন্ড, রেগুলারলি ট্রেন্ড হবে। এই জিনিসগুলি কিন্তু পৃথিবীর সমস্ত অল্প উন্নত দেশগুলিতেও আছে। আমরা এই জায়গাতে যদি না পৌঁছাতে পারি, অর্থাৎ প্রত্যেকটি মন্ত্রণালয়ের বইয়ের ভিতরে লেখা আছে যেখানে যাহাই থাকুক না কেন তাহার উপর আমারটি কার্যকর করবে। অর্থাৎ প্রত্যেক মন্ত্রণালয়, ঢাকা শহরে প্রায় 45টি প্রতিষ্ঠান ঢাকা শহরের দেখভাল করে। তাহলে এক সন্তানের 45 বাবা হলে পারে, যা হওয়ার কথা ঢাকা শহরে সেই অবস্থা। আমাকে মেয়রের হাতে নিয়ে যেতে হবে এই জায়গায়। ওই যে আমি ট্রাফিক সিগন্যাল নিয়ে বলছিলাম, যেহেতু ট্রাফিক সিগন্যাল পুলিশ ডিপার্টমেন্ট ক্রয়ের সাথে সম্পৃক্ত ছিল না এবং মেয়ররা কিনেছেন, এই কারণে ট্রাফিক সিগন্যাল মানা হচ্ছে না। কিন্তু প্রতি মাসে 32 লক্ষ টাকা আমরা ইলেকট্রিক বিল দেই ট্রাফিক সিগন্যালে, এবং এটা প্রতিদিন নিয়মিত মেনটেন করা হয়, বাল্ব বদলানো হয়, মোছা হয়, পেইন্ট করা হয়। যেটি কেউ মানে না, সেই জিনিসটি না মানতে বাধ্য করে পুলিশ, সেই জিনিসের পিছু মাসে কিন্তু 32 লক্ষ টাকা খরচ হচ্ছে। 2 মেয়রকে আমি বলেছি, মন্ত্রী মহোদয়কে বলেছি, আমি বললাম যে অন্তত দয়া করে এটা বন্ধ করে দেন না, তাহলে তো 30 লাখ টাকা সেভ হয়। দরকার নেই আমাদের সিস্টেম যে এমনি চলবে। শেষ, আমাদের হাতে আর সময় নেই। থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই। অনেক ধন্যবাদ সবাইকে। আরো খবর ও বিশ্লেষণ জানতে সুপ্রিয় দর্শক আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।